আকাশে ডানা মেলল বিমানের নতুন -8 ধ্রুবতারা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামী মার্চে চট্টগ্রাম সিলেট ও চট্টগ্রাম যশোর রুটে নতুন ফ্লাইট চালু। ট্রায়াল না হওয়ায় 18 বছরের নিচে এবং অন্তঃসত্ত্বা নারীর পাবেন না ভ্যাকসিন। নতুন করোনার সঙ্গে বাংলাদেশ রোগীর নমুনা মিল পেলেন চট্টগ্রামের গবেষকরা। এবং আদালতে আত্মসমর্পণের আধা ঘন্টার মধ্যে এমপি পাপুলের স্ত্রী ও মেয়ের জামিন। পরিবারের 6 শতাধিক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ। জামিন বাতিল চেয়ে আপিল করবে দুদক। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি রাউজায় জাবিদা ঐশী। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, গত বছর গণপরিবহনে 52টি ঘটনায় 59 জন নারী ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়েছেন। দেশের মহাসড়কগুলো সিসিটিভির আওতায় আনতে নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, যৌন হয়রানি প্রতিরোধে গণপরিবহনকে সিসিটিভির আওতায় আনতে হবে। পুলিশ, বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে বিষয়টি তদারকিরও তাগিদ তাদের। তবে বাস মালিক সমিতির মহাসচিব জানান, শ্রমিক সংগঠনগুলো কার্যকর ভূমিকা পালন না করায় যৌন হয়রানি প্রতিরোধ সম্ভব হচ্ছে না। বিশ্বের উন্নত দেশের চিত্র এটি। সড়ক মহাসড়কগুলো আনা হয়েছে সিসিটিভির আওতায়। এই পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ যেমন করা যায়, ঠিক তেমন কোনো দুর্ঘটনা বা গণপরিবহনে হয়রানির শিকার হলে নেওয়া যায় দ্রুত পদক্ষেপ। দেশের মহাসড়কগুলো সিসিটিভির আওতায় আনতে নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। উল্টো ধর্ষণ, যৌন হয়রানির ফলে অনিরাপদ হয়ে গেছে দেশের গণপরিবহন ব্যবস্থা। গণপরিবহন ব্যবহারকারী নারীদের উপর জরিপ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, গণপরিবহনে চলাচলকারী 94% নারী হয়রানির শিকার হন। এর মধ্যে শতকরা প্রায় 81 জন বিচার পাবেন না জেনে কোনো প্রতিবাদই করেন না। যাত্রী কল্যাণ সমিতির এক তথ্য বলছে, গত বছর গণপরিবহনে 52টি ঘটনায় 59 জন নারী ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়েছেন। তাহলে গণপরিবহনে যৌন নিপীড়ন প্রতিরোধের উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, নারীদের নিরাপত্তায় গণপরিবহনকে সিসিটিভির আওতায় আনার সময় এসেছে। এজন্য দরকার বাস মালিক ও শ্রমিকদের সদিচ্ছা। সিসিটিভিগুলোকে যদি আসলে রেগুলার সমস্ত গণপরিবহনে আসলে রাখার একটি বিধান করে কোনো আইন করা হয় যে এটি থাকতে হবে ম্যান্ডেটরিলি, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও এই ধরনের অপরাধ প্রবণতা যাদের ভেতর থাকে তারা কিন্তু সতর্ক হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাস মালিক সমিতি, শ্রমিক সংগঠন তারা মিলে একটা কমিটমেন্টে আসতে হবে এবং সেই কমিটমেন্টের বাস্তবায়ন হিসেবে প্রত্যেকটা জায়গায় একটা কমিটি থাকতে হবে। যদিও গণপরিবহন মালিক সমিতি বলছে, যৌন হয়রানি প্রতিরোধে তাদের চেয়ে শ্রমিকদের দায়িত্ব বেশি। সামগ্রিকভাবে সিসিটিভির আওতায় আনা সম্ভব নয় বলেও জানান তারা। সিটি সার্ভিস বা আন্তর্জেলা এসব নর্মাল সার্ভিসে সিসি ক্যামেরা এই মুহূর্তে এটা বসানো আমার মনে হয় না সম্ভব হবে। প্রযুক্তিবিদরা বলছেন, মালিকরা চাইলে প্রতিটি গণপরিবহনকে সিসিটিভির আওতায় আনা সম্ভব। এর জন্য খুব একটা খরচ করতে হবে না। গণপরিবহনে সিসিটিভিটাকে ইন্ট্রোডিউস করা যেতেই পারে। প্রত্যেকটা পরিবহনে আলাদা করে সিসিটিভি সেট আপ থাকবে এবং এটাকে সেন্ট্রাল একটা ডাটাবেজে নিয়ে আসা সম্ভব। এর ফলে যৌন হয়রানি সহ যে কোনো অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আকাশে ডানা মেলল বিমানের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত -8 ধ্রুবতারা। রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বাংলাদেশের নতুন উড়োজাহাজ ধ্রুবতারা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকার বিমানের আধুনিকায়নে কাজ করছে। শিগগিরই আরও 2টি বিমান বহরে যুক্ত হবে। দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় সরকার। অর্থনৈতিক অগ্রগতিতে এই উদ্যোগ বড় অবদান রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন তিনি। প্রতিষ্ঠার প্রায় অর্ধশত বছর পর ধীরে ধীরে আধুনিকায়নের পথে হাঁটছে দেশের জাতীয় পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দূরগন্তব্যের বড় বড় উড়োজাহাজের ধারাবাহিকতায় এবার অভ্যন্তরীণ রুটের জন্যও এলো নতুন আধুনিক বিমান। কানাডা থেকে সংগ্রহ করা 74 আসন বিশিষ্ট -8 Q400 সিরিজের এই বিমানটি সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত। এতে রয়েছে হাই ইফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার প্রযুক্তি, যার মাধ্যমে যাত্রা শেষে মাত্র 4 মিনিটেই স্বয়ংক্রিয়ভাবে ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করা সম্ভব হবে।
রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বহরে সদ্য সংযুক্ত ধ্রুবতারা নামের উড়োজাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ধ্রুবতারার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, পুরো বিমান খাতকে বৈশ্বিক মানে উন্নীত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়, আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলোর সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী জেলা পর্যায়ে 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, 20টি ফায়ার সার্ভিস স্টেশন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 4টি প্রকল্প উদ্বোধন করেন। অপরাধীদের বন্দী করে রাখা নয়, সঙ্গে সঙ্গে তাদের মন মানসিকতাগুলি পরিবর্তন করা, তাদের কিছু ট্রেনিং দেওয়া, একই অপরাধে আবার যেন জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই কারাগারে এই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছি। বিমানের জন্য কেনা নতুন আরও 2টি -8 সিরিজের পরিবেশ বান্ধব আকাশযান নতুন বছরের শুরুতেই বহরে যোগ হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। অভ্যন্তরীণ এবং স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে এসব বিমান পরিচালনা করা হবে। উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করিয়ে দিয়ে বললেন, বিমানকে লাভজনক এবং সেবামুখী করতে সরকারের উদ্যোগগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও মনোযোগী হতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। করোনা নিয়ন্ত্রণে এলে অভ্যন্তরীণভাবে আগামী মার্চেই চট্টগ্রাম সিলেট ও চট্টগ্রাম যশোর রুটে ফ্লাইট চালু করতে -8 উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা করছে বিমান। এতে লাভজনক হবে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ফ্লাইট পরিচালনা। হাজিরা শিউলির রিপোর্ট। 24শে নভেম্বর বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয় নতুন মডেলের অত্যাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ -8 ধ্রুবতারা। বিমানের বহরে থাকা আগের দুটি -8-400 মডেলের উড়োজাহাজ কয়েক বছরের পুরানো। এছাড়া স্বল্প দূরত্বের উপযোগী উড়োজাহাজ কম থাকায় অনেক সময় বোয়িং 737 মডেলের উড়োজাহাজ দিয়েও ফ্লাইট চালাতে হতো বিমানের। এতে ব্যয়ও হতো বেশি। নতুন -8 দিয়ে দিল্লি, কলকাতা, ব্যাংককের মতো স্বল্প দূরত্বের আঞ্চলিক গন্তব্যে যাবে বিমান। কানাডা থেকে G2G ভিত্তিতে কেনা অপর দুটি -8 যুক্ত হবে আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। এরপর আরও দুটি নতুন অভ্যন্তরীণ গন্তব্যেও ডানা মেলবে বিমান। কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত 74 আসনের আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই উড়োজাহাজে জীবাণু বিশুদ্ধ করার ফিল্টার থাকায় ভ্রমণেও স্বাচ্ছন্দ্য পাবেন যাত্রীরা। দিল্লি, চেন্নাই, ব্যাংকক, কাঠমান্ডু এইসব রুটে ফ্লাইট পরিচালনা করার মতো ক্যাপাসিটি এই ফ্লাইটের আছে। আমরা সেই সব রুটে চালাবো। মার্চের প্রথম থেকে আমরা আশা করছি শুরু করব যশোর, চিটাগাং, সিলেট। আমাদের যেটা ক্যালকুলেশন সেই অনুযায়ী রুটগুলো ভাইবেল। স্বল্প দূরত্বের আন্তর্জাতিক গন্তব্যে -8 চললে বিমানের আর্থিক ক্ষতি কমবে বলে মনে করেন সাবেক এই পাইলট। চট্টগ্রামের সঙ্গে সিলেট ও যশোরে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত সময় উপযোগী বলেও মনে করেন তিনি। চিটাগাং, সিলেট, যশোর থেকে কিন্তু কানেক্টিং প্যাসেঞ্জারগুলি আসবে। চিটাগাং থেকে আমাদের ফ্লাইট অপারেট হচ্ছে মাস্কাট আগে, এখন যদিও বন্ধ আছে। তো সেই জিনিসগুলি যখন ওপেন হবে তখন কিন্তু মানুষ যশোর থেকে চিটাগাং আসবে, চিটাগাং থেকে তারা মাস্কাট যাবে, সৌদি আরব যাবে। কোভিডের অবস্থা সিচুয়েশন যদি ভালো হয়ে যায় তাহলে ফেয়ারগুলি যদি মোটামুটি রিজনেবল হয় তাহলে কম্পিটিটিভলি কিন্তু বিমান আগায় যাবে। বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে উড়োজাহাজ আছে 19টি। দুটি -8 যুক্ত হলে উড়োজাহাজ বেড়ে দাঁড়াবে 21টি। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ট্রায়াল না হওয়ায় 18 বছরের নিচে ও অন্তঃসত্ত্বা নারীরা পাবেন না করোনার ভ্যাকসিন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, আসছে জুনের মধ্যে 20% মানুষ টিকার আওতায় আসবে, আর আওতার বাইরে থাকবেন 5.5 কোটি মানুষ। তিনি জানান, করোনার ভ্যাকসিন জানুয়ারির শেষ নাগাদ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে আসবে। এরই মধ্যে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে বেশ কিছু দেশ। অক্সফোর্ডের ভ্যাকসিন নিতে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশও। সেই হিসেবে জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুতেই পাওয়া যাবে প্রথম চালানের 50 লাখ। রোববার ওষুধ প্রশাসন অধিদপ্তরে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান, জাতিসংঘের অনুদান হিসেবে আরও ভ্যাকসিন আসবে জুনে। যখন কোভিড ভ্যাকসিন 92টি দেশে দিবে ওনারা, বাংলাদেশও তার পপুলেশনের 20%-এর জন্য পাবে, সেটাও আমরা জুনে আশা করতেছি।
তিনি জানান দেশের মোট জনসংখ্যার 20% ভ্যাকসিন দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অক্সফোর্ড থেকে আনা ভ্যাকসিনের সঙ্গে যোগ করলে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 8 কোটি। এছাড়া বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় প্রায় 5.5 কোটি থাকবে ভ্যাকসিনের আওতার বাইরে। 18 বছরের নিচে যারা পপুলেশন আছে আমাদের জনসংখ্যা, তারা কিন্তু গ্রহণ করবে না। প্লাস 1 কোটি লোক বাইরে থাকে এবং আমাদের প্রেগনেন্ট মারা প্রায় 35 লাখ থাকে এবং আরও কিছু অসুখ আছে যেখানে এই ভ্যাকসিন তাদেরকে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। তাতে আমাদের হিসাবে আছে যে প্রায় 5.5 কোটি লোক ভ্যাকসিনের এই মুহূর্তে তাদের আমাদের প্রয়োজন হবে না। কাজেই গ্যাপ খুব বেশি থাকছে না। যেটুকু গ্যাপ থাকছে সেটুকু আমরা পর্যায়ক্রমে আমরা পূরণ করে ফেলব। এর আগে ওষুধ প্রশাসন অধিদপ্তরের 2টি ল্যাব ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন 6টি রূপের মধ্যে বাংলাদেশে একটির মিল পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। অন্তত 46টি নমুনা পরীক্ষার মাধ্যমে 33টি জিনোম সিকোয়েন্স চিহ্নিত করার পর এই মিল পান তারা। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এদিকে নতুন এই ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বন্দর এবং বিমানবন্দর ভিত্তিক বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশে করোনা সংক্রমণ শুরুর প্রথম পর্যায়ে অর্থাৎ জুলাই মাস থেকে করোনার নমুনা পরীক্ষার পাশাপাশি নানা ধরনের গবেষণা করে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। এতে উঠে আসে করোনা ভাইরাসটি চট্টগ্রামে 126টি রূপ পরিবর্তন হয়েছে। এর মধ্যে 5টি ছিল বড় ধরনের পরিবর্তন। আর এসব পরিবর্তনের একটি রূপ পাওয়া গেছে যা সম্প্রতি ব্রিটেনে পাওয়া নতুন উপাদান P681H। ব্রিটেনের 6টি উপাদানে নতুন সংক্রমণ শুরু হলো, চট্টগ্রামে পাওয়া গেছে মাত্র একটি মিউটেশন, যেটা হচ্ছে আপনার P681H, যেটা এই মিউটেশনটি আপনার যুক্তরাজ্যে পাওয়া নতুন করোনা ভাইরাসের যে স্ট্রেন, সেই স্ট্রেনের অনেকগুলো মিউটেশনের একটি। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন এ দলের সদস্যরা। এর মধ্যে নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুর দিকের নমুনায় এক রোগীর মধ্যে আলোচিত P681H উপাদান পাওয়া যায়। যুক্তরাজ্যে যে নতুন ভাইরাস, নতুন স্ট্রেনটার কথা বলা হচ্ছে, সেটার মধ্যে আপনার যে 17টা পরিবর্তন তারা রিপোর্ট করেছে। তার মধ্যে স্পাইক প্রোটিনের মধ্যে 6টা পরিবর্তন এবং হচ্ছে 2টা ডিলেশন আছে। তার মধ্যে আমরা যে একটা নমুনায় আমাদের জিনোম সিকোয়েন্সে পেয়েছি, তার মধ্যে একটা মিউটেশন ওই 6টা মিউটেশনের সাথে 6টা মিউটেশনের একটা। করোনা ভাইরাসের নতুন এই উপাদান যাতে ব্যাপকভাবে ছড়াতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের পরিচালক। এই বিশেষ কয়েকটি দেশে, যেটিতে আপনারা জানেন যে নতুন ধরনের স্ট্রেন পাওয়া গেছে, তাদের থেকে যারা আসবে, যে সমস্ত যাত্রী আসবে, তাদেরকে কিন্তু আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি এবং তাদেরকে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় আক্রান্তদের নমুনায় যুক্তরাষ্ট্র, জার্মানি, ইটালি, সৌদি আরব এবং ভারত ও জাপানের নমুনার সাথে অনেকটা মিল পাওয়া গেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা ভ্যাকসিনের আনুষ্ঠানিক প্রয়োগ শুরু হয়েছে ইতালিতে। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের ভ্যাকসিন দেয়া হবে। এতে করে স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ইতালিতে রোববার থেকে শুরু হয়েছে টিকাদান। স্থানীয় সময় সকালে 2 জন ডাক্তার এবং 3 জন স্বাস্থ্যকর্মীর দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এতে সন্তোষ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরাও। ইংল্যান্ডের যে নতুন করে ভাইরাস দেখা দিয়েছিল, সেই ভাইরাসের জন্য আমরা খুব ভয়ে ছিলাম, তবে এই টিকার মাধ্যমে নাকি সেটারও কার্যকারিতা আছেন, তাই আমরা আর উদ্বিগ্ন নই। দুর্বিষহ জীবনের একটা অবসান ঘটবে এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এবং আমরা ইনশাল্লাহ সবাই আমাদের সেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। ভ্যাকসিন দেওয়া শুরু হলেও ইতালিতে চলছে পূর্ণ লকডাউন। মাঝে 4 দিন বিরতি দিয়ে এই লকডাউন চলবে আগামী 6 জানুয়ারি পর্যন্ত। নিউ ইয়ার সামনে রেখে নতুন জারি হওয়া এই লকডাউনে আবারও ক্ষতির মুখে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। লকডাউন দেওয়ার কারণে কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য চালায় রাখার জন্য সরকার প্রথম লকডাউনের কারণে যে সহায়তা দিচ্ছে, এবার কোনো সহায়তা দিচ্ছে না। লকডাউনও চলছে, ব্যবসাও ভালো নেই, এ থেকে আমরা অবশ্যই মুক্তি চাই। এদিকে দেশটিতে নতুন ধরনের করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের বেশিরভাগই যুক্তরাজ্য ফেরত বলে জানা গেছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি।
স্বাধীনতা বিরোধী শক্তি দেশকে ফিলিস্তিন ও সিরিয়ার মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রোববার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল অ্যামিউজমেন্ট পার্কে দলীয় কর্মী সভায় তিনি আরও বলেন, হেফাজতের নেতাকর্মীদের নির্যাতন সইতে না পেরে আল্লামা শফির মৃত্যু হয়েছে। মাওলানা আহমেদ শফি সাহেবকে নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতনের কারণে এই নির্যাতন সহ্য না করতে পারে উনি আমাদেরকে ছেড়ে ইহকাল ছেড়ে পরকালে চলে গেছেন। যারা ওনাকে আঘাত করতে পারে আমি তাদেরকে আলেম বলতে পারি না। যারা বঙ্গবন্ধুর গায়ে হাতুড়ি দিয়েছে তাদেরকে ৭১ সনে ওদের প্রভুদেরকে পাকিস্তানের পাক বাহিনীকে ওই ৯০,০০০ সোলজারকে যেমন নাকে খত দেওয়ানো হয়েছিল বাংলার মাটিতে রেসকোর্স ময়দানে, ঠিক একইভাবে এবার নাকে খত না, এইবার বাংলার মানুষ ওই মাটিতে ওদেরকে ডাবায় দেবে। ওরা চাচ্ছে দেশটাকে ধ্বংস করতে, অর্থাৎ লাইক আফগানিস্তান, লাইক সিরিয়া, লাইক লিবিয়া, লাইক ইরাক, এই অবস্থা ওরা সৃষ্টি করতে চায়। বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে শেষমেশ চালের আমদানি শুল্ক অর্ধেকেরও নিচে নামালো সরকার। অনলাইন সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, বাজার স্থিতিশীল রাখতে চালের আমদানি শুল্ক ৬২.৫% থেকে কমিয়ে ২৫% করা হয়েছে। কৃষিমন্ত্রী বলেছেন, সর্বোচ্চ ৬ লাখ টন চাল আমদানির অনুমোদন দেয়া হবে। সরকারের এই সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। চলতি বছর বোরো মৌসুমে স্মরণকালের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। তবে আমন মৌসুমে বন্যা আর বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয় ধানের আবাদে। কিন্তু ধারাবাহিকভাবে গত ২ মাস ধরেই চালের বাজারে দেখা যায় অস্থিরতা। দাম বাড়ে কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত। বাজারে মিলারদের চাল সরবরাহে গড়িমসির তথ্য পাওয়া গেছে। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণের শুল্ক কমিয়ে নির্দিষ্ট পরিমাণ চাল আমদানির সুযোগ দিচ্ছে সরকার। ৬২% আমাদের বিদেশ থেকে আমদানি করলে আমাদের দিতে হতো, যাতে চাউলের বাজার স্থিতিশীল থাকে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন 25% ট্যাক্স বেসরকারি ভাবে চাউল আমদানি করার জন্য। অতটা ঘাটতি আমাদের চালের নাই, কিন্তু এই সুযোগে মিলাররা নানান কারসাজি করে তারা এই চালের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে। যখনই ৬ লাখ টনের এলসি হয়ে যাবে তারপরে আর কাউকে এলসি করার সুযোগ দেওয়া হবে না। আর কৃষক ও মিলাররা জোর দিচ্ছেন সব পক্ষের স্বার্থ রক্ষার উপরে। এবার তো ১১০০ টাকা বেচতেছি, ভালো ফলন পাচ্ছি। আমদানি করলে আমাদের লস হবে। অবশ্যই সীমিত আকারে আমদানি হওয়া প্রয়োজন, যাতে করে কৃষক, ভোক্তা, ব্যবসায়ী সকলের স্বার্থ সংরক্ষণ করা হয়। ২০১৭ সালে বন্যায় ধানের উৎপাদন ব্যাপক ক্ষতি হওয়ায় আমদানি শুল্ক একরকম তুলেই নেওয়া হয়। তখন ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন চালের ঘাটতি থাকলেও বেসরকারিভাবেই আমদানি হয় ৪০ লাখ টন। পরবর্তীতে তার খেসারত দিতে হয় কৃষকদের। ধানের দাম নেমে আসে ৬০০ টাকারও নিচে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এলাকাভিত্তিক শব্দের সর্বনিম্ন মাত্রা ৪০ থেকে ৫০ ডেসিবল হলেও রাজধানীতে ক্ষেত্র বিশেষে তা ছাড়িয়ে যায় ১২০ থেকে ২৫ ডেসিবল। মাত্রাতিরিক্ত শব্দের অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী, অথচ এই অবস্থা নিয়ন্ত্রণে নেই তেমন কোনো উদ্যোগ বা সচেতনতা। বরং আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন। নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। শব্দ বইয়ের ভাষায় এক ধরনের শক্তি, তবে বাস্তব জীবনে যা কখনো কখনো মহাবিরক্তির কারণ, ভয়াবহ যন্ত্রণার উপলক্ষ। অনেকবার অযথা হর্ন দিচ্ছিলেন কেন? অনেক জাম ছিল, এই কারণে যে প্লাস্টিক গুলা ভালো করে সাইড দেয় নাই তো, তার জন্য। গাড়ি তো বাস স্ট্যান্ডে বসা, কিন্তু আপনি বারবার হর্ন দিচ্ছিলেন কেন? এই যে গাড়িটা সরার জন্য। এলাকা ভিত্তিক শব্দের সর্বনিম্ন মাত্রা ৪০ থেকে ৫০ ডেসিবল হলেও রাজধানীবাসীকে গ্রহণ করতে হয় এর থেকেও কয়েক গুণ বেশি শব্দ। কয়েক সেকেন্ডে ব্ল্যাঙ্ক হয়ে যায়, অনেক সময় এত জোরে হর্নগুলো দেয়। মাত্রাতিরিক্ত শব্দের লাগাম টানতে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় নীরব ঘোষণা করে সরকার। এই তালিকায় ২০১৯ সালের ১৭ ডিসেম্বর যুক্ত হয় সচিবালয়, কিন্তু বাস্তবতা বলছে বিপরীত কথা। মাত্রই এখানে ১২৫ ডেসিবেলের বেশি শব্দের মানমাত্রা আমরা লক্ষ্য করেছি, এবং যেটি সৃষ্টি করেছে একটি সরকারি গাড়ি। নিষিদ্ধ জেনেও অবাধে হচ্ছে হাইড্রোলিক হর্নের ব্যবহার। এক্ষেত্রে অনেকটা লুকোচুরের আশ্রয় নেন পরিবহন মালিক ও চালকেরা। যেমন এই ট্রাকটির সামনের অংশে ঝুলছে সাধারণ মানের একটি হর্ন, তবে একটু
ভালো করে পর্যবেক্ষণ করলেই বেরিয়ে আসে থলের বিড়াল। ট্রাকটি মেরামতের জন্য খুলে রাখার কারণে অনেকটা লোকচক্ষুর অন্তরালে পাওয়া গেল সম্পূর্ণ নিষিদ্ধ এই হাইড্রোলিক হর্নটি। আচ্ছা ভাই, আপনার এই গাড়িতে হাইড্রোলিক হর্ন লাগানো কেন? হাইড্রোলিক দেখেছেন আপনি আছে কিনা? মাত্রাতিরিক্ত শব্দ থেকে মানুষকে মুক্ত রাখতে রয়েছে এলাকা ভিত্তিক শব্দের মানমাত্রা। মানুষকে আমরা নির্বিচারে নির্বিরোধীভাবে এদেরকে হত্যা করার দিকে ঠেলে দিচ্ছি। যেখানে ইয়ার মাফ ব্যবহার করা যায়, কানকে রক্ষা করবার জন্য যে প্রোটেক্টিভ ডিভাইসেস আছে সেগুলো ব্যবহারে যথেষ্ট পরিমাণে উৎসাহ দিতে হবে। শব্দ দূষণ রোধে একটি মনিটরিং সেল গঠনেরও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শীতকাল কারো কাছে আয়েশি এক ঋতু, আবার কারো কাছে এক যাতনার নাম। শীতের তীব্রতা বাড়লেও ছিন্নমূল শত শত মানুষের রাত কাটে খোলা আকাশের নিচে। রাজধানীতে শীতের প্রকোপের সঙ্গে সঙ্গে আয় রোজগার কমে গেছে রাত জাগা নিম্ন আয়ের মানুষের। শীতার্তদের পাশে দাঁড়াতে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান। শীতের রাতে যখন লেপ কম্বলের উষ্ণ ওমে গভীর ঘুমে নিমগ্ন রাজধানী, তখন খোলা আকাশের নিচে সহায় সম্বলহীন এই মানুষগুলো। কারো গায়ে জীর্ণ শীর্ণ ছেঁড়া কাঁথা কম্বল, কারো গায়ে চট আর প্লাস্টিকের বস্তা। রাত গভীর হলেও হিমেল হাওয়ায় মানুষগুলোর চোখের পাতা যেন এক হয় না। একটু উষ্ণতার খোঁজে কাটে নির্ঘুম রাত। রাস্তায় বেশি ঠান্ডা আছে, অনেক ঠান্ডা। ঘুমামো কেমন স্যার? শীত করে নিচে ঠান্ডা ওঠে। আমাদের ঠান্ডা লাগে প্রচুর, ঘুমা ঠান্ডা, শীত খুব বেশি। শীত নিবারণে যাদের অতটুকুও নেই তাদের অবস্থা আরও করুণ। খোলা আকাশের নিচে কেউ কেউ পরিবার নিয়ে বসে আছেন একটি কম্বলের আশায়। আমার পেছনে নাই, বই হয়েছে দৌড়ে আর কম্বল টম্বল তুই পাই। শীতের জন্য বই আছি, কম্বল টম্বল নাই, আশায় আছি যদি কেউ দেয় কম্বল টম্বল। রাতে ক্ষুদ্র ব্যবসায়ী আর খেটে খাওয়া মানুষের আয়ও কমেছে। জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষগুলো শীত থেকে রেহাই পেতে আগুন জ্বালিয়ে খুঁজছেন উষ্ণতা। সিএনজি চালাইছিলাম, ঠান্ডায় কাবু হয়ে গেছে, আগুন থাবাইতেছে। ইনকাম খুব কমই, ইনকাম মানুষজন বেশি, শীতের মধ্যে বাইর হয় না। তো বিত্তবানদের সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। দেশে বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 3 জন। হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে শক্তিশালী বিস্ফোরণের কুলকিনারা পাওয়া না গেলেও আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শিকাগো শহর থেকে 130 কিলোমিটার দূরে রকফোর্ড এলাকায় এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। হামলায় জড়িত সন্দেহে 37 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। ব্যক্তিগত স্বার্থের কারণে এ হামলা বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। সন্ধ্যা 6:55 আমরা বন্দুক হামলার বেশ কয়েকটি টেলিফোন কল পাই। পরে ঘটনাস্থলে এসে কয়েকজনকে হতাহত অবস্থায় উদ্ধার করি। এদিকে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য টেনেসির ন্যাশভিলে বিস্ফোরণের 24 ঘন্টা পেরিয়ে গেলেও রহস্য উন্মোচন করতে পারেনি নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মঘাতী বিস্ফোরণ হিসেবে ধারণা করছেন কর্মকর্তারা। বাড়ি বাড়ি তল্লাশির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তায় জারি করা হয়েছে কারফিউ। হঠাৎ করেই করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। মাত্র একদিনের ব্যবধানে পরপর বড় ধরনের 2টি হামলার ঘটনায় ভাবিয়ে তুলেছে মার্কিন নাগরিকদের। তবে কেন এই হামলা, এটি পুলিশ এখন খতিয়ে দেখছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের দেশে ফেরার সুযোগ করে দিতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সিভিল এভিয়েশন। রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তবে যেসব দেশে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়েছে সেসব দেশের এয়ারলাইন সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করতে পারবে না বলে জানানো হয়েছে। রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। মহামারী করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দেওয়ার জন্য
পূর্ব কোনো ঘোষণা ছাড়াই 21শে ডিসেম্বর সৌদি সরকার আন্তর্জাতিক সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। এতে করে বিপাকে পড়েন কয়েক হাজার বাংলাদেশি, যারা ইতিমধ্যে টিকিট সংগ্রহ করেছিলেন দেশে ফেরার জন্য। রোববার সৌদি সিভিল অ্যাভিয়েশনে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দেশে থাকা বিদেশি নাগরিকদের জন্য আবারও বিমান চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে থেকে এই বিমান চলাচল শুরু করবে সে ধরনের কোনো কিছু উল্লেখ করা হয়নি এই বিজ্ঞপ্তিতে। এর বাইরে দেশে থাকা প্রবাসী যারা আছেন তারা কবে থেকে ফিরতে পারবেন এমনটিও জানানো হয়নি এই বিজ্ঞপ্তিতে। এদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ ওমান নিষেধাজ্ঞা দেওয়ার 5 দিনের মাথায় আবারও সেই দেশটিতে আন্তর্জাতিক বিমান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। ওমানের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আগামী 29শে ডিসেম্বর থেকে তাদের যে ফ্লাইট মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সেক্ষেত্রে যাদের পূর্ব থেকে টিকিট কাটা ছিল, অর্থাৎ 29শে ডিসেম্বর আগে যারা টিকিট সংগ্রহ করেছিলেন মাস্কাট যাওয়ার জন্য, তাদেরকে পরবর্তী ফ্লাইটগুলোতে আসন থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে স্থানীয় যে বিমান অফিস সেখানে যোগাযোগের কথা বলা হয়েছে। কোভিডের যে সংক্রমণ সেটি সামাল দিতে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দেওয়া এই সিদ্ধান্তে অনেক বিপাকে পড়েছেন প্রবাসীরা। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে কুয়েতে। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী টিকা নিয়েছেন। প্রথম চালানে ফাইজারের টিকার 1.5 লাখ ডোজ পৌঁছায় দেশটিতে। প্রথমে প্রাধান্য দেয়া হবে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের, স্থানীয়দের পর প্রবাসীরাও টিকা পাবেন। সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুয়েতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়ে গেছে। ইতোমধ্যে দেশটির প্রধানমন্ত্রী টিকা নিয়েছেন। প্রথম ধাপে 4 ভাগে বিভক্ত করে দেয়া হচ্ছে ভ্যাকসিন। স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের প্রথমে অগ্রাধিকার দেয়া হচ্ছে। পাশাপাশি 65 বছরের ওপরে যাদের বয়স তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ভ্যাকসিন। পরবর্তীতে পর্যায়ক্রমে সব প্রবাসী টিকা পাবেন। সরকারের পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে কুয়েতের স্থানীয় নাগরিক সহ কুয়েতে অবস্থানরত সকল দেশের নাগরিকদেরকে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। আমি কুয়েত সরকারের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। সকল প্রবাসীদের বলবো, আসুন আমরা সবাই মিলে কুয়েতের সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি এবং কুয়েতের আইন শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে চলে আমাদের দেশের মান সম্মান আমরা অক্ষুণ্ণ রাখবো। কুয়েতে ইতোমধ্যে 73,700 জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। পৌঁছেছে ফাইজারের করোনা ভ্যাকসিনের 1.5 লাখ ডোজ। বেলজিয়াম থেকে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে কুয়েতে এসে পৌঁছায় প্রথম চালানটি। সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।